আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম মিস, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের গ্রুপে একটা নোটিশ দেওয়া হয়েছিল, দেখেছো সবাই? জি মিস। ক্লাস সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে। আচ্ছা, গত ক্লাসে আমরা অধ্যায় 2 এর শর্ট সিলেবাস অনুযায়ী ভূমি ধারণা বৈশিষ্ট্য শেষ করেছি, ঠিক আছে? আজকে আমরা পড়ব দেখতে পাচ্ছো শ্রমের ধারণা, শ্রমের বৈশিষ্ট্য। জি মিস। সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী শ্রমের ধারণা, শ্রমের বৈশিষ্ট্য, এগুলো যদিও আগে একবার তোমরা পড়েছো, এখন হচ্ছে আমাদের রিভিশন ক্লাস হচ্ছে। শ্রমের ধারণা পাবে 2.09, ঠিক আছে? 2.09 এর প্রথম প্যারার শেষের দিকের একটু দেখো। শারীরিক ও মানসিক যে কোনো প্রকারের পরিশ্রমই হলো শ্রম, তবে শ্রম যে ধরনেরই হোক না কেন তা অবশ্যই অর্থ উপার্জন বা লাভের উদ্দেশ্যে হতে হবে। কোনো প্রকার লাভ বা অর্থ উপার্জনের উদ্দেশ্য ছাড়া নিছক আনন্দ উপভোগের জন্য ব্যয়িত পরিশ্রম শ্রম হিসেবে বিবেচিত হয় না, ঠিক আছে? যে শুধুমাত্র আনন্দের জন্য পরিশ্রম করছো, সেটাকে শ্রম বলা যাবে না। শ্রম হতে হলে সেখানে অবশ্যই অর্থ উপার্জনের উদ্দেশ্য থাকতে হবে। সাধারণ অর্থে শ্রম বলতে মানুষের শারীরিক পরিশ্রমকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে শ্রমকে এত সংকীর্ণ অর্থে ব্যবহার করা হয় না। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে শ্রম বলতে উৎপাদন কাজে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক সকল প্রচেষ্টাকে বোঝায়, যা অর্থ উপার্জনের সাথে সম্পৃক্ত। শ্রমের ক্ষেত্রে একদিকে যেমন শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয়, তেমনি অন্যদিকে মানসিক পরিশ্রমেরও প্রয়োজন হয়। শুধুমাত্র শারীরিক শ্রম যেমন শ্রম হতে পারে না, তেমনি আবার শুধুমাত্র মানসিক শ্রমও এককভাবে কোনো কিছু সৃষ্টি করতে পারে না। তবে কোনো কোনো ক্ষেত্রে শারীরিক শ্রম বেশি, আবার কোনো কোনো ক্ষেত্রে মানসিক শ্রম বেশি হতে পারে। কিন্তু এই দুটো শ্রম অবশ্যই লাগবে, শারীরিক এবং মানসিক শ্রম। অনুপাতে কোনোটা বেশি হবে, কোনোটা কম হবে, কিন্তু এই দুটো শ্রম ছাড়া সেটাকে শ্রম বলা যাবে না। আলফ্রেড মার্শালের মতে মানসিক অথবা শারীরিক যে কোনো প্রকার আংশিক অথবা সম্পূর্ণ পরিশ্রম যা আনন্দ ছাড়া অন্য কোনো ধরনের উপকার সরাসরি পাওয়ার উদ্দেশ্যে করা হয় তাকে শ্রম বলে। আচ্ছা, শ্রম সম্পর্কে যে ধারণাগুলো আমরা পাই সেটা হচ্ছে শারীরিক ও মানসিক যে কোনো প্রকারের পরিশ্রমই হলো শ্রম। শ্রম যে ধরনেরই হোক না কেন তা অবশ্যই অর্থ উপার্জন, লাভ বা উপকারের উদ্দেশ্যে হতে হবে। শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান। শ্রমের দর কষাকষির ক্ষমতা খুব কম। শ্রমের যোগান পরিবর্তনশীল। এই তিনটা বিষয় আমরা শ্রমের বৈশিষ্ট্য পড়ার সময় ডিটেলস জানবো। তাহলে এখান থেকে যে প্রশ্ন তোমরা রিভিশন দিবা, যে প্রশ্নের উত্তর সেটা হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন হতে পারে শ্রম কি, আর অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে শ্রম বলতে কি বোঝায়, ঠিক আছে? চলে যাচ্ছি শ্রমের বৈশিষ্ট্য 2.10-তে পাবে শ্রমের বৈশিষ্ট্য। তোমাদের পাঠ্য বইতে শ্রমের 10টা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। তার মধ্যে প্রথমটি হচ্ছে শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান। কিভাবে দেখো, যে শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান, এটা একবার নষ্ট হলে চিরদিনের জন্য নষ্ট হয়ে যায়, পুনরায় সেটা ফিরে আসে না। যেমন কোনো শ্রমিক যদি একদিন পরিশ্রম না করে তবে তার ওই দিনের শ্রমটি চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে,
ওই দিনের মতো তার শ্রমটিও আর ফিরে আসবে না। আবার বয়স বৃদ্ধির সাথে সাথে শ্রমিক কর্মহীন হয়ে পড়ে, ফলে তার শ্রমও ধ্বংস হয়ে যায়। এরপরে বলেছে শ্রমের দর কষাকষি ক্ষমতা খুব কম। উৎপাদনে নিয়োজিত হওয়ার পূর্বে উৎপাদনের প্রত্যেক উপাদানের পারিশ্রমিকের ব্যাপারে মালিকের সাথে দর কষাকষি করার ক্ষমতা থাকে। অর্থাৎ শ্রম ছাড়া যে 3টি উপাদান আছে, অবশিষ্ট 3টি উপাদান উৎপাদনের, সেগুলোর দর কষাকষির ক্ষমতা আছে, কিন্তু শ্রমের দর কষাকষির ক্ষমতা খুবই কম। এর কারণ হলো নিয়োগকর্তা চেয়ে শ্রমিকের সংখ্যাধিক্য, অর্থাৎ নিয়োগকর্তা কম কিন্তু সেই তুলনায় শ্রমিকের সংখ্যা অনেক বেশি, যার কারণে শ্রমিকদের অর্থের প্রয়োজন হয়। তারা মালিকের সাথে তার শ্রমের পারিশ্রমিক নিয়ে দর কষাকষি করতে পারে না। এই কারণে বলা হচ্ছে যে শ্রমের দর কষাকষির ক্ষমতা খুব কম। এর পরের বৈশিষ্ট্য বলেছে শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন। শ্রমিক ও শ্রমের সম্পর্ক অবিচ্ছিন্ন। অন্যান্য দ্রব্য বিক্রয়ের সময় বিক্রেতা তার ক্রেতার নিকট হস্তান্তর করতে পারে, কিন্তু শ্রম বিক্রয়ের সময় শ্রমিক তার শ্রমকে অন্যের কাছে হস্তান্তর করতে পারে না। এই কারণে যেখানে শ্রমের প্রয়োজন সেখানেই শ্রমিককে যেতে হয়, অর্থাৎ উৎপাদনের জন্য যেখানেই শ্রমের প্রয়োজন হয় সেখানে শ্রমিকের উপস্থিতি বাধ্যতামূলক। অর্থাৎ শ্রমিক নিজে উপস্থিত না থেকে তার শ্রমকে সে কাজে লাগাতে পারে না। এরপরে বৈশিষ্ট্য বলেছে মজুরি বৃদ্ধির সাথে শ্রম যোগানের সম্পর্ক ঋণাত্মক। ঋণাত্মক মানে হচ্ছে এখানে নেগেটিভ বা নেতিবাচক। শ্রমের পারিশ্রমিক বৃদ্ধি পেলেই সকল শ্রমের যোগান বৃদ্ধি পাবে এমন নয়, বরং অনেক সময় তা হ্রাস পেতে পারে। এর কারণ হলো অল্প পরিশ্রম করে অধিক পারিশ্রমিক পেলে শ্রমিকরা অল্প সময় কাজ করে তাদের কাঙ্ক্ষিত অর্থ উপার্জন করতে পারে, ফলে তারা অতিরিক্ত কাজের আগ্রহ হারিয়ে ফেলে। অন্যদিকে শ্রমের মজুরি হ্রাস পেলে কাঙ্ক্ষিত উপার্জনের জন্য শ্রমিকরা অধিক পরিমাণে কাজ করতে আগ্রহী হয়, এতে শ্রমের যোগান বৃদ্ধি পায়। এরপরের বৈশিষ্ট্য বলেছে শ্রম একটি জীবন্ত উপাদান। শ্রম একটি জীবন্ত উপাদান, এই কারণে শ্রমিককে তার শ্রমকে বিক্রি করে, নিজেকে নয়। শ্রমিক তার শ্রমকে বিক্রি করে, নিজেকে নয়। জমি ও মূলধনের সেবা যেমন ক্রয় করা যায়, আবার প্রয়োজন হলে জমি ও মূলধনও ক্রয় করা যায়, কিন্তু শ্রমিকের সেবা ক্রয় করা গেলেও শ্রমিককে ক্রয় করা যায় না। এই কারণে বলা হচ্ছে শ্রম একটি জীবন্ত উপাদান। এরপরে বলা হয়েছে শ্রমকে সংরক্ষণ করা যায় না। উৎপাদনের অন্যান্য উপাদান যেমন ভূমি ও মূলধন ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা গেলেও শ্রমিকের শ্রম কখনো ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা যায় না। শ্রমিক যখন শ্রম প্রদান করে তখনই তার উপযোগিতা লাভ করা যায়। শ্রমিকের দক্ষতা, অভিজ্ঞতা ও আন্তরিকতা যতই অপরিহার্য হোক না কেন, তার অনুপস্থিতিতে সেগুলো নিঃশেষ হয়ে যায়। অর্থাৎ কর্মী যদি উপস্থিত না থাকে তাহলে শ্রমিকের দক্ষতা, অভিজ্ঞতা, আন্তরিকতা কোনোটাই কার্যকর হয় না। এরপরের বৈশিষ্ট্য বলেছে শ্রমের যোগান পরিবর্তনশীল। ভূমির যোগান স্থির হলেও শ্রমের যোগান পরিবর্তনশীল। শ্রমের যোগান দেশের কর্মক্ষম মানুষ ও তাদের কর্মদক্ষতার উপর নির্ভর করে। জন্মহার বৃদ্ধি, শিক্ষা দীক্ষা, দক্ষতা বৃদ্ধি ইত্যাদির দ্বারা শ্রমের যোগান বৃদ্ধি করা যায়। অন্যদিকে মৃত্যুহার বৃদ্ধি, শিক্ষা দীক্ষার অবনতি ও শ্রমিকের দেশ ত্যাগের দ্বারা শ্রমের যোগান হ্রাস পায়। এ কারণে বলা হচ্ছে শ্রমের যোগান পরিবর্তনশীল। 8 নম্বর বৈশিষ্ট্য শ্রম গতিশীল। শ্রমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি স্থানান্তরযোগ্য বা গতিশীল উপাদান। উৎপাদনের অন্যতম উপাদান ভূমির গতিশীলতা একেবারেই নেই, আবার মূলধনের গতিশীলতা থাকলেও তা শ্রমের ন্যায় ততটা নয়। তবে ভাষা, দেশ, জাতি, ভৌগোলিক অবস্থান
ইত্যাদি শ্রমের স্থানান্তর যোগ্যতা বা গতিশীলতার পথে বাধা হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ শ্রমিক এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, সে কারণে বলা হচ্ছে শ্রম গতিশীল। শারীরিক ও মানসিক শ্রম। শ্রমের সাথে ব্যক্তির শারীরিক এবং মানসিক পরিশ্রমের বিষয়টি জড়িত। মানসিক শ্রম ছাড়া শুধুমাত্র শারীরিক শ্রম যেমন শ্রম হিসেবে বিবেচিত হয় না, তেমনি শারীরিক শ্রম ছাড়া শুধুমাত্র মানসিক শ্রমও শ্রম হিসেবে বিবেচিত হয় না। তবে এই দুই প্রকার শ্রমের অনুপাতে কম বেশি হতে পারে। যেমন একজন রিক্সা চালক রিক্সা চালানোর সময় শারীরিক শ্রম বেশি করলেও মানসিক শ্রম একেবারেই করেন না তা কিন্তু নয়। তিনি প্রয়োজনের মুহূর্তে ব্রেক ধরেন বা বেল বাজান, যেটি তার মানসিক শ্রমেরই বহিঃপ্রকাশ। আবার অফিসের বড় কর্তা মানসিক শ্রম বেশি করেন এবং শারীরিক শ্রম কম করেন। পাঠ্য বই অনুযায়ী শ্রমের সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে অর্থ উপার্জনের উদ্দেশ্য। কোনো মানুষের কর্মপ্রচেষ্টা যদি অর্থ উপার্জনের উদ্দেশ্যে সম্পাদিত হয় তবেই তাকে শ্রম বলা যাবে, অন্যথায় সেটাকে শ্রম বলা যাবে না। যেমন কোনো ব্যক্তি যদি নিছক আনন্দ উপভোগের জন্য কোনো শ্রম ব্যয় করেন তবে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে তা কোনো অবস্থাতেই শ্রম হিসেবে বিবেচিত হবে না। যেমন আমরা যদি নিছক আনন্দ লাভের উদ্দেশ্যে ক্রিকেট খেলি তবে সেটা শ্রম নেয়, কিন্তু একজন পেশাদার ক্রিকেটার যদি ক্রিকেট খেলেন তবে সেটা শ্রম হিসেবে গণ্য হবে, কারণ পেশাদার ক্রিকেটার তার খেলার মাধ্যমে অর্থ উপার্জন করেন। এই কারণে পেশাদার ক্রিকেটার যখন ক্রিকেট খেলবেন তখন সেটা তার শ্রম হিসেবে বিবেচিত হবে, কিন্তু আমরা যখন নিছক আনন্দ লাভের উদ্দেশ্যে ক্রিকেট খেলবো তখন সেটাকে শ্রম বলে গণ্য করা যাবে না। ঠিক আছে, এই ছিল আমাদের শ্রমের বৈশিষ্ট্য এবং শ্রমের ধারণা আমরা পড়লাম। তোমরা এই অধ্যায়ের আচ্ছা ক্লাসে যারা জয়েন করেছো রোল নাম্বার লিখেছো সবাই? জি মিস। আচ্ছা, এই অধ্যায়ের শেষে একটু দেখো অনুধাবনের কোশ্চেন। শ্রমের যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম 10টা বৈশিষ্ট্য, 10টা বৈশিষ্ট্য থেকেই অনুধাবনের প্রশ্ন হতে পারে, আবার প্রয়োগের প্রশ্নও হতে পারে। যে উদ্দীপকে কিছু ক্লু দেওয়া থাকলো, প্রয়োগের কোশ্চেনে বলা হলো যে উদ্দীপকে শ্রমের কোন বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ঠিক আছে, কাজে শ্রমের বৈশিষ্ট্য প্রত্যেকটা পয়েন্টই ভালোভাবে পড়ে ধারণা রাখবা। অনুধাবনের কোশ্চেন একটু দাও, আমার বইতে হচ্ছে 10 নম্বর কোশ্চেন। শ্রম বলতে কি বোঝায়? কোশ্চেনের নাম্বার হয়তো মিলবে না কিন্তু কোশ্চেন মিলবে, দেখো। জি মিস 13 নম্বর। 13 নম্বর। আচ্ছা, এরপর দেখো শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান। 13 পরেই পাবা, দেখো আমার এখানে 11 নাম্বার। জি মিস 14 নম্বর। 14 নাম্বার। এরপর দেখো শ্রমের দর কষাকষি ক্ষমতা খুব কম। কত নাম্বার? 15 নম্বর। 15 নাম্বার। এরপরে বলেছে শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন, ব্যাখ্যা করো। এটা বরিশাল 19-এ এসছে, দেখো। জি মিস 16 নম্বর। 16 নাম্বার, হ্যাঁ পরপর পাবে, দেখো। এরপরটা হচ্ছে মজুরি বৃদ্ধির সাথে শ্রম যোগানের সম্পর্ক ঋণাত্মক বা নেতিবাচকও হতে পারে। কত? 17 নম্বর। 17 নাম্বার। এরপরে দেখো শ্রম একটি জীবন্ত উপাদান, ব্যাখ্যা করো। চট্টগ্রাম 19-এ এই প্রশ্নটা এসছে। কত নাম্বার? 18 নম্বর। 18 নাম্বার। শ্রমকে সংরক্ষণ করা যায় না, ব্যাখ্যা করো। কত নাম্বার? 19 নম্বর। 19 নাম্বার। শ্রমের যোগান পরিবর্তনশীল, ব্যাখ্যা করো। 20 নম্বর। 20 নাম্বার। শ্রম গতিশীল, ব্যাখ্যা করো। 21। 21।
শারীরিক ও মানসিক শ্রম উভয়ই শ্রমের অন্তর্ভুক্ত, ব্যাখ্যা করো। 22। 22। অর্থ উপার্জনই শ্রমের একমাত্র উদ্দেশ্য। 25 নম্বর। শ্রমের মালিকানা হস্তান্তরযোগ্য নয়, ব্যাখ্যা করো। 26 নম্বর। 26 নাম্বার। আরেকটা প্রশ্ন হচ্ছে শ্রম পচনশীল, ব্যাখ্যা করো। আছে? এটা 18 সালের কোশ্চেন দেখা যাচ্ছে। সম্মিলিত বোর্ড 18। না মিস, এমন আচ্ছা, কোনো না পেলে কোশ্চেন এটা নেই। একটু একটু লিখে রাখো, কোথাও লিখে রাখো। শ্রম পচনশীল, ব্যাখ্যা করো। আচ্ছা, এখন খেয়াল করেছো যে অনুধাবনের যে কোশ্চেন গুলো আমরা বললাম যে শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান, এখান থেকে যতগুলো প্রশ্ন এরপর আমরা বলেছি সবগুলোই কিন্তু শ্রমের বৈশিষ্ট্য থেকে এসছে, খেয়াল করেছো? জি মিস। কাজে শ্রমের বৈশিষ্ট্যের প্রত্যেকটা পয়েন্টই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পয়েন্ট থেকেই অনুধাবনের কোশ্চেন হতে পারে, আবার প্রয়োগের কোশ্চেনও হতে পারে। ঠিক আছে, ক্লিয়ার কথা? জি মিস। আচ্ছা, আজকে আমরা যতটুকু পড়েছি তার মধ্যে কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো যে শ্রমের ধারণা বা শ্রমের যে বৈশিষ্ট্যগুলো পড়লাম এগুলোর মধ্যে কোনো পয়েন্ট নিয়ে কোনো সমস্যা আছে কিনা। তাহমিনা, কোনো সমস্যা আছে? না মিস। আচ্ছা, যদি না থাকে আমি তোমাদের সৃজনশীল প্রশ্নের 7 নাম্বার প্রশ্নটা একটু দেখো। ক্লাসে জনাব সাহেব আলী স্যার, জি মিস। পেয়েছো? আচ্ছা, এটা একটু আমাকে জি পড়ে মিস। শোনাও, এই উদ্দীপকটা একটু পড়ে শোনাও আমাকে। ক্লাসে জনাব সাহেব আলী স্যার উৎপাদনের উপকরণ নিয়ে আলোচনা করেছেন। তিনি তিনি এমন একটি উপকরণের কথা বলেছেন যা অত্যন্ত ধ্বংসশীল এবং মজুদ ও করা যায় না। তিনি বললেন, এই উপকরণটি বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে পাওয়া গেলেও উন্নত বিশ্বে এর অভাব লক্ষ্য করা যায়। তাই সরকারের উচিত এটি রপ্তানিতে আরো বেশি উদ্যোগী হওয়া। ঠিক আছে, গ নাম্বার কোশ্চেন যেটা সেটা পড়ো। ক্লাসে জনাব সাহেব আলী স্যার উৎপাদনের কোন উপকরণের কথা বলেছেন? বলো তো, উৎপাদনের কোন উপকরণের কথা বলেছেন? শ্রম। শ্রম, ভেরি গুড, কারণ ওখানে বলাই আছে দেখো, যা অত্যন্ত ধ্বংসশীল এবং মজুদও করা যায় না। একটু আগে আমরা শ্রমের বৈশিষ্ট্যের মধ্যে পড়লাম। ভেরি গুড, ধরতে পারো কিনা এটার জন্যই আমি এই প্রশ্নটা একটু উল্লেখ করলাম। আচ্ছা, গত ক্লাসে যে আমরা ভূমির ধারণা এবং বৈশিষ্ট্য পড়েছিলাম, সেটা বাসায় দেখেছিলে তো না? জি মিস। আচ্ছা, যদি এখন আমি একটু পরীক্ষা নিই, সম্ভব হবে দেওয়া? জি মিস, পারবো। আচ্ছা, তার আগে আজকের পড়াটি একটু লিখে নাও যে শ্রমের ধারণা এবং বৈশিষ্ট্য থেকে অনুধাবনে যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো ভালোভাবে রিভিশন দিবা। নেক্সট ক্লাসে এর মধ্য থেকে আমি পরীক্ষা নিব। ঠিক আছে? জি মিস। আচ্ছা, একটা প্রশ্ন লিখো। দুটো প্রশ্ন পরপর লিখো, তারপরে তুমি আনসার লিখে ছবি তুলে গ্রুপে পোস্ট করবা। ঠিক আছে? ওকে মিস। লেখো, ভূমির যোগান দাম নেই কেন?
জি মিস। আরেকটা লিখবা ভূমি প্রকৃতির দান, ব্যাখ্যা করো। ঠিক আছে? ভূমির যোগান দাম নেই কেন? এটা আরেকটা কোশ্চেন হচ্ছে ভূমি প্রকৃতির দান, ব্যাখ্যা করো। মিস এটা কি অনুধাবনের প্রশ্ন? হ্যাঁ, দুটোই অনুধাবনের প্রশ্ন, দুটোই। ঠিক আছে? জি মিস। 10 মিনিট সময় এর মধ্যে আনসার লিখে গ্রুপে পোস্ট করবা। সময় শুরু এখন।
তাহমিনা কতদূর হয়েছে লিখা? মিস একটু বাকি। আচ্ছা, আর 2 মিনিটের মতো আছে, ঠিক আছে? ওকে মিস। তাহমিনা শুনতে পাচ্ছ আমাকে? জি মিস। লেখা শেষ হয়েছে? না মিস, আর 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি 1 মিনিটের মধ্যে লেখা শেষ করে ছবি তুলে গ্রুপে পোস্ট করো। আমাকে ক্লাস শেষ করতে হবে, আমার সময় শেষ, হ্যাঁ? ভালো থেকো, জি ইনশাআল্লাহ মিস। নেক্সট ক্লাসে আবার আমাদের কথা হবে। আর আজকে যা পড়া দিয়েছি এটা বাসায় আরেকবার একটু রিভিশন দিও। ঠিক আছে? ভালো থেকো। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।